তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটুখানি দোয়ারবাসিনী আর বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল স্কুল একটু আমাকে জানিও। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ এনিওয়ান? একটু হাত তুলে রেসপন্স করো যদি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে। এনিওয়ান? দেখা যাচ্ছিল। ওকে, বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল তোমরা দেখতে পাচ্ছিলে? ওকে, আই থিঙ্ক ইয়েস। তাহলে প্রথমেই বলে দিই, আজকে আমরা তোমাদের জীবনের প্রবাহমানতা বলে যে দ্বিতীয় চ্যাপ্টারটা তোমাদের রয়েছে ক্লাস 10-এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখানে হচ্ছে কি কোষের গঠন নয়, কোষ চক্র, কোষ বিভাজন এবং তার মধ্যে যে আমাদের ডিএনএ আরএনএ থাকে, সেই ডিএনএ এর গঠন বা ক্রোমোসোম, এইগুলো নিয়ে হচ্ছে কি ওই অধ্যায়টাতে আলোচনা করেছে। তো আমরা প্রথমে আজকে, যেমন আগের দিনকে বলা হয়েছিল, আমরা সেখান থেকেই এই কোষ নিয়েই আলোচনা শুরু করব। ওকে, পরবর্তী বেশ কিছু ক্লাসে আমরা এইটার উপরেই আলোচনা করব। তো আমাদের আলোচনার যে বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে কোষ চক্র এবং কোষ বিভাজন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাইন্টিফিক্যালি, সেটা হচ্ছে গিয়ে কোষের ইংলিশ হচ্ছে গিয়ে সেল, CELL সেল। কোষ চক্র চাকার মতো, তো সেই কারণে কোষ চক্রের ইংলিশটা হচ্ছে সেল সাইকেল। এবং কোষ বিভাজন সেটার হচ্ছে গিয়ে বলা হয় সেল ডিভিশন। এই সেল সাইকেল এন্ড সেল ডিভিশন, যেমন তোমরা ডান দিকের ছবিটাতে দেখতে পাচ্ছ, যে ডিভিশন কথাটার মানে বিভাজন, মানে একটা কোষ থেকে দুটো কোষ উৎপন্ন হবে, সেটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা পড়ব। আর কোষ চক্র বলতে একটা কোষ জন্মালো বা বিভাজিত হওয়ার পর যে নতুন কোষটা তৈরি হলো সেটা বাড়বে এবং সেটা কি করে আবার নতুন দুটো কোষ তৈরি করবে। এই যে সাইক্লিক, এই যে চক্রাকারে এই ঘটনাটা ঘটেই চলে, সেটা হচ্ছে গিয়ে সেল সাইকেল। বেশিরভাগ কোষের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু কিছু কোষ আছে। যেমন এই ছবিটা আশা করছি তোমরা দেখে অনেকে রিলেট করতে পারবে, যদি এই বছরের শীতে ঠোঁট ফাটার প্রবণতাটা অনেকটা কম দেখা গেছে বিভিন্ন জনের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় দেখতে পাবে বা হয়তো অনেকে ফেসও করছো, যে কি হয় আমাদের শীতকালে চামড়া শুকনো হয়ে যায় এবং ওপরের স্তরটা আস্তে আস্তে উঠে আসতে থাকে, ফাটছে এবং একটা একটা করে চামড়ার স্তরটা উঠে যায়। অথবা কোথাও কখনো কেটে গেলে, ধরো কোথাও একটা কেটে গেছে, সেখানে হয়তো সেলাই পড়েছে বা একটা ছড়েও গেছে, সেখানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, কিন্তু তারও বেশ কিছুদিন সময় লাগে সেই জায়গাটা পুরোপুরি সারতে। এবং সেই যে আঘাত বা ক্ষত হয়েছিল, ক্ষতস্থানে যে আমাদের সারা শরীরই, তোমরা জানো আমাদের সারা শরীরই বেসিক্যালি কোষ দ্বারা নির্মিত, বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি আমরা গঠিত। যেমন একটা বিল্ডিং এ হচ্ছে গিয়ে ইট হচ্ছে গিয়ে তার মূল, এবং তার সাথে সিমেন্ট বালি এগুলো লাগিয়ে লাগিয়ে যেমন একটা বিল্ডিং তৈরি করা হয়, ঠিক একই রকমই আমাদের কোষ দ্বারা আমাদের শরীরটা পুরো বিভিন্ন রকমের কোষ নিয়ে তৈরি। তো কোথাও কেটে গেছে বা ক্ষত হয়েছে মানে সেখানে বেশ কিছু কোষ কি হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে সেই জায়গাটা সেরে উঠলো মানেটা কি, সেই জায়গায় নতুন কিছু কোষের তৈরি হলো, বেশ কিছুদিন সময় লাগলো তার জন্য, এবং আস্তে আস্তে সেই জায়গাটাকে ভরাট করে দিল, সেই আঘাতের জায়গাটা আস্তে আস্তে সেরে গেল। তার মানে হঠাৎ করে আমরা তো বাইরে থেকে কোনো কোষ নিয়ে ওখানে লাগাইনি, বা ঠোঁটের ওপরে বা কোথাও যদি আমাদের চামড়া উঠে যায়, সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পারি, চামড়ার বিভিন্ন স্তর আছে, তাই কোন একটি স্তর আবার হচ্ছে গিয়ে কখনো সেখানে আমরা রক্ত, সেখানে পেশি দেখা যাচ্ছে সেরকম হচ্ছে না, কিন্তু কিছু কোষ যখন আমাদের উঠে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সেই শূন্যস্থানটা কেউ না কেউ পূরণ করছে, তার পরবর্তী স্তর থেকে কিছু কোষ আসছে বা
সেখানকার কিছু কোষ হয়তো বিভাজিত হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটতে পারে। তো কি ঘটে সেগুলো আমরা হচ্ছে গিয়ে দেখবো, কিন্তু সেটা জানার জন্য বা বোঝার জন্য যেটা দরকার আমাদের কোষ চক্র এবং কোষ বিভাজনটা। তাহলে হোয়াট ইজ সেল সাইকেল বা কোষ চক্র? কোষ চক্র কাকে বলছে বা কি ঘটনাটা ঘটছে? গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, আমি পয়েন্টার ইউজ করছি, আশা করছি তোমরা দেখতে পাবে। গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে কি বৃদ্ধি। এটা একটুখানি আমরা পুরোটাই ইংলিশ এবং বাংলা মিশিয়ে মিশিয়ে পড়বো, হয়তো বেশ কিছু লাইন তোমাদের হচ্ছে কি ইংলিশেই থাকবে, কিন্তু তার সাথে হচ্ছে বাংলাটায় ব্যাখ্যা করে বলা হবে, ঠিক আছে? গ্রোথ এবং রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন হচ্ছে কি বেসিক্যালি নতুন প্রজন্ম বা জন্ম দেওয়া, সেটাকে হচ্ছে কি রিপ্রোডাকশন বলা হচ্ছে। সেটা অফ অল অর্গানিজম, আমাদের যত ধরনের পৃথিবীতে বিভিন্ন যে অর্গানিজম গুলো রয়েছে, বিভিন্ন ধরনের, তার মধ্যে একটা অর্গানিজম হচ্ছে আমরা হিউম্যান, মানুষ। সেরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে। অফ অল অর্গানিজম ডিপেন্ড অন, কিসের ওপর নির্ভর করছে? ডিপেন্ড করছে এনলার্জমেন্ট মানে বৃদ্ধি, এবং ডিভিশন এবং বিভাজন। এনলার্জমেন্ট অ্যান্ড ডিভিশন অফ সেল, কিসের? একটা কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন, এটার উপরেই নির্ভর করে আমাদের পুরো বিভিন্ন যে অর্গানিজম রয়েছে তার হচ্ছে গিয়ে গ্রোথ, তার বৃদ্ধি এবং তাদের পরবর্তী প্রজন্ম তৈরি হওয়ার যে ঘটনাটা সেটা ঘটে চলেছে। ওকে, উদাহরণ হিসেবে যদি ধরা হয়, তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছো কি হয়, টিকটিকির লেজ হয়তো দেখেছো, অনেক সময় যদি কেটেও যায় সেই লেজটা কি হয়, সঙ্গে সঙ্গে তৈরি হওয়া শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে না, সেটা চোখে দেখা যাবে না, কিন্তু কিছুদিন বাদে ওই টিকটিকিটাকে যদি বাড়িতে দেখো, দেখবে ওখান থেকে আবার একটা নতুন লেজ হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে, এবং কিছুদিন বাদে দেখবে পুরো টিকটিকিটার একটা পুরো সুস্পষ্ট পরিষ্কার, যেমন আগে একটা লেজ ছিল সেই লেজটা আবার তৈরি হয়ে গেল। একটা অদ্ভুত ঘটনা ঘটে। যেমন টিকটিকির লেজ হচ্ছে কি যদি কেটে গিয়ে থাকে, ঠিক একই রকম ভাবে উদ্ভিদের ক্ষেত্রেও কি হয়, উদ্ভিদের ক্ষেত্রেও জানো যে একটা দানা বা একটা শস্য যখন হচ্ছে গিয়ে পোতা হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, মূল তৈরি হচ্ছে, সেখান থেকে কাণ্ড তৈরি হচ্ছে, পাতা তৈরি হচ্ছে, সেটা আরো বাড়ছে। তাহলে কোন জিনিসটা বাড়ছে, তার ভেতরে কি অন্য, মানে বেসিক্যালি কি এই বৃদ্ধিটা ঘটাতে সাহায্য করছে? অবশ্যই সেখানে বিভিন্ন কোষ বিভাজিত হচ্ছে এবং কোষের সংখ্যা বাড়ছে। আগে হয়তো দুটো কোষ ছিল, আগে হয়তো 10টা কোষ বা 100টা কোষ ছিল, তারপরে আস্তে আস্তে সেটা 200টা হবে, 400টা হবে, 600টা হবে, 1000টা হবে, বাড়তে এরকম ভাবে। যদি আমরা মানুষের জীবনকালটাও দেখি, কেউ একটা জন্মাচ্ছে, তার শরীরে তখন যতগুলো কোষ উপস্থিত ছিল বা তার যে বিভিন্ন কোষের আয়তন ছিল, সেগুলোর কি হয়, বৃদ্ধি হতে থাকে, বা এবং বিভাজনের মাধ্যমে সেগুলোর সংখ্যা বৃদ্ধিও হতে থাকে। সাইজে বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি দুটোই হয়ে থাকে। 2 নম্বর, সেল সাইকেল, কোষ চক্র। তাহলে কি, বেসিক্যালি কোষ চক্র হচ্ছে কি ইজ আ লাইফ পিরিয়ড অফ আ সেল ডিউরিং হুইচ, একটা লাইফ পিরিয়ড, একটা জীবনকাল কার, একটা কোষের, যখন কোষ কি তৈরি করে? এবারে তোমরা প্রথম একটা শব্দ দেখলে, সেটার নাম হচ্ছে গিয়ে ডিএনএ। কোষ কি তৈরি করছে? ডিএনএ তৈরি করছে, কোষের বৃদ্ধি ঘটছে, এবং অ্যান্ড ডিভাইডস, এবং বিভাজিত হচ্ছে। কি কি করে কোষের একটা জীবনকালে? যখন হচ্ছে কি কোষের মধ্যে ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ সংশ্লেষ হয়, তৈরি হয়, কোষটার বৃদ্ধি হয়, এবং কোষটা বিভাজিত হয়। বিভাজিত হয়ে কি তৈরি করে? দুটো অপত্য কোষ তৈরি করে। কতগুলো? টু, দুটো। ডটার সেল, ডটার সেলের হচ্ছে কি বাংলা হচ্ছে কি তোমরা বইতে পড়বে অপত্য কোষ। আর যার থেকে তৈরি হয় তাকে বলা হয় জনিত্রী কোষ। জনিত্রী কোষ। আর হচ্ছে গিয়ে সেখান থেকে কি তৈরি হয়, মানে সেখান থেকে যেটা তৈরি হয় যে নতুন কোষ দুটো, সেটাকে বলা হয় অপত্য কোষ। বাংলায় অপত্য শুনতে লাগলেও ইংলিশের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ডটার সেল। সেটাকে সান বা ছেলে বলা হয় না, সেটাকে ফেমিনাইন কনসিডার করে সেখানে হচ্ছে গিয়ে ডটার সেল বলা হয়। ডটার, দুটো ডটার কোষ হচ্ছে গিয়ে তৈরি হয়, ঠিক আছে? এই প্রক্রিয়াটা আমরা হচ্ছে গিয়ে ডিটেলে আর কিছুদিন পরে হচ্ছে গিয়ে বা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো। তাহলে প্রশ্নটা আসছে,
এই প্রত্যেকটা যে কোষ, আমাদের চামড়ার ওপরে যে কোষ রয়েছে, ধরে নিচ্ছি আমাদের যকৃতের ভেতরে যে কোষগুলো রয়েছে, আমাদের রক্তবাহের মধ্যে যে বিভিন্ন কোষগুলো রয়েছে, আমাদের শরীরে যে বিভিন্ন গ্রন্থি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে, অন্তঃক্ষরা তন্ত্রটা পুরোপুরি এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্র, যেখান থেকে বিভিন্ন হরমোন উৎপন্ন হয়। সেই যে গ্রন্থিগুলো রয়েছে, থাইরয়েড উদাহরণ হিসাবে রয়েছে, এই প্রত্যেকটা কোষেরই হচ্ছে গিয়ে আয়ু কতদিন, বা এই প্রত্যেকটা কোষের ভেতরে যদি কোষচক্র বা কোষ বিভাজন ঘটনাটা ঘটে, তাহলে প্রত্যেকটা কোষেরই কি কোষ বিভাজনের সময়কাল, কোষচক্রের সময়কাল এক? উত্তরটা হচ্ছে না। ডিউরেশন বা সময়কাল সেল কোষ চক্রের, এটা ডিপেন্ড করছে সেই কোষটা কোথায় উপস্থিত, সেই কোষটার কাজ কি, এবং কোন শরীরে বা কার মধ্যে সেই কোষটা রয়েছে, কোন অঙ্গের সেই কোষটা একটা অংশ, যেই কোষটা হচ্ছে কি সেই অঙ্গটাকে তৈরি করছে। তো এটা ডিপেন্ড করছে সেই ওটার উপর নির্ভর করে প্রত্যেকটা কোষেরই তাদের কোষ চক্রের সময়কাল বিভিন্ন রকমের হয়ে থাকে। ওকে, আমি এখান থেকে হচ্ছে কি জিজ্ঞেস করব, আচ্ছা তোমরা লোহিত রক্তকণিকার নাম শুনেছো? লোহিত রক্তকণিকা কি বহন করে? এনিওয়ান? মাইক্রোফোনটা অন করে। আমাদের রক্তের একটা অন্যতম প্রধান উপাদান হচ্ছে লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রয়েছে, অনুচক্রিকা রয়েছে। এনিওয়ান? কেউ একজন, কোন একটি স্কুল একটু মাইক্রোফোনটা অন করে। লোহিত রক্তকণিকা মধ্যে একটা বিশেষ রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এনিওয়ান? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হিমোগ্লোবিন আমি শুনতে পেলাম খুব ক্ষীণ ভাবে। হ্যাঁ, ইয়েস, কারেক্ট। আমি যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে কি হিমোগ্লোবিনই। কারেক্ট। লোহিত রক্তকণিকার মধ্যে হচ্ছে কি হিমোগ্লোবিন উপস্থিত থাকে, যে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি অক্সিজেন বহন করে নিয়ে যাওয়া বা সরবরাহে সাহায্য করা। তো আলটিমেটলি সেই কারণে আমরা বলি লোহিত রক্তকণিকা কি বহন করে? অক্সিজেন বহন করে। তাহলে এবার আমার পরবর্তী প্রশ্নটা যেটা আসতে চলেছে, কেউ জানো লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? এনিওয়ান? লাইফ সাইকেল, লাইফ স্প্যান, বেসিক্যালি ওটা সাইকেল নয়, লাইফ স্প্যান আমি জিজ্ঞেস করছি, আয়ু। আরেকবার? 120 দিন। ওকে। হ্যাঁ, তোমাদের মাইক্রোফোনের আওয়াজটা একটুখানি খুবই ফেন্ট আসছে, খুবই আস্তে আসছে, সেই কারণে একজন যখন বলবে বাকিরা চুপ করে থাকবে একদম, তাহলে হচ্ছে কি শোনা যাবে। খুব মানে ধীর গতিতে মুখের সামনে নিলেও আওয়াজটা খুব কম আসছে। ওকে, 120 দিন, কারেক্ট। আচ্ছা, শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? এনিওয়ান? 15 দিন? আমি কি ঠিক শুনলাম? ওকে, 15 দিন বলছে। আচ্ছা, বাকিরা কি এগ্রি করছে এটার সাথে? আচ্ছা, আমি মোবাইল থেকে হচ্ছে কি কানেক্ট করার চেষ্টা করছিলাম। আমি একটুখানি এখানটায় পজ করছি। পজ করে আমি একটুখানি স্ক্রিনেতে ব্যাক করছি। হ্যাঁ, যেহেতু তোমাদের আমি দেখতে পাচ্ছিলাম না। ওকে, কে বলছিল? দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, শ্রীরামপুর গার্লস, নবাবগঞ্জ বালিকা বিদ্যা মন্দির, বাঁশবেড়িয়া। শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন?
খুব সম্ভবত দোয়ারবাসিনী বলেছে হচ্ছে গিয়ে 15 দিন। আর 15টা কেউ? দিন। 15 দিন। মাসবিড়িয়াও বলছে 15 দিন, যেহেতু ওরা বলেছে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কেউ কিন্তু একবারও প্রশ্ন করলে না। সেটা হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকা বলতে আমি কোন শ্বেত রক্তকণিকার কথা বলছি। লোহিত রক্তকণিকার যেমন হচ্ছে গিয়ে সেটা এক ধরনেরই হয়, একটাই প্রকার ধরে নেওয়া যেতে পারে, যদি সেখানে কোনো অ্যানোমালি বা অ্যাবনর্মালিটি না থাকে। শ্বেত রক্তকণিকার কিন্তু আমরা জানি 5 রকমের হয়। দানাদার অদানাদারে যদি ভাগ করি দুটো, তার মধ্যে কিন্তু গ্র্যানিউলার অ্যাগ্র্যানিউলার ছাড়াও তার মধ্যে কিন্তু কি আসছে, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। 15 দিন কিন্তু হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার আয়ু নয়, উত্তরটা ঠিক নয়। কিছু শ্বেত রক্তকণিকা রয়েছে, আমি আবার প্রত্যেককে বলবো হচ্ছে কি পুরোনো ক্লাসে গিয়ে আবার বইটাকে একটু ওপেন করে পড়ার জন্য। কিছু শ্বেত রক্তকণিকা রয়েছে যারা আমাদের শরীরে কয়েক ঘন্টা থাকে, তারপরে তারা হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যায়। কিছু শ্বেত রক্তকণিকা রয়েছে যারা আমাদের শরীরে বছরের পর বছর থেকে যায়, তাদের মৃত্যু হয় না। যারা দীর্ঘদিন ধরে থাকে, আমরা যখন ভ্যাকসিন নিই, আমরা যখন ইঞ্জেকশনের মাধ্যমে যে আমরা ছোটবেলা থেকে যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন নেওয়া হয়, সেটা কিন্তু ওরকমই কিছু শ্বেত রক্তকণিকা শরীরের মধ্যে তৈরি করে। আমি ডিপে ঢুকছি না। শ্বেত রক্তকণিকা তৈরি করে, যারা কিন্তু বছরের পর বছর আমাদের শরীরের মধ্যে থেকে যায়। কেন? আমরা যদি ভবিষ্যতে কখনো ওই ভাইরাসটা দ্বারা অ্যাফেক্টেড হই বা ইনফেকশনটা যদি হয়, সঙ্গে সঙ্গে ওই ডাব্লিউবিসিটা, শ্বেত রক্তকণিকাটা কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, যাতে ভাইরাসটাকে সঙ্গে সঙ্গে নিউট্রিলাইজ বা হত্যা করা যায় বা বিনষ্ট করা যায়। তার মানে শ্বেত রক্তকণিকার আয়ু শ্বেত রক্তকণিকার ওপরে নির্ভর করছে। কিছু শ্বেত রক্তকণিকার হচ্ছে কয়েক ঘন্টা, কিছু শ্বেত রক্তকণিকার হচ্ছে কয়েক বছর। ওকে, আমি আবার এখানেই ব্যাক করছি। আচ্ছা, দোয়ারবাসিনী গার্লস, মাইক্রোফোনটাকে আবার মিউট করে দিতে পারো। দোয়ারবাসিনী, মাইকটাকে আবার মিউট করে দাও। হ্যাঁ, ওকে। তোমরা একটু মাইকটাকে মিউট করে দাও দোয়ারবাসিনী। আশা করছি তোমরা স্ক্রিনটা আবার দেখতে পাচ্ছ। ওকে, তাহলে ডিউরেশন অফ সেল সাইকেল হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে কিসের ওপর নির্ভর করছে, কোন ধরনের কোষ সেটার উপর নির্ভর করছে। যেমন স্নায়ু কোষ, আমাদের শরীরের যে স্নায়ু কোষ রয়েছে সেটা আবার কখনো বিভাজিতই হয় না। জন্মের সময় যেটা থাকে সেই সংখ্যাটাই হচ্ছে গিয়ে থেকে যায়। সেই কারণে কখনো যদি স্নায়ু কোষ কোনো আঘাতের দ্বারা বিনষ্ট হয়, তাহলে হচ্ছে গিয়ে সেই স্নায়ু কোষগুলোকে আবার বিভাজিত হয়ে যে নতুন স্নায়ু কোষ তৈরি করবে, সেটার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে এবং সেটা খুব একটা জটিল পদ্ধতি। সেটার উপরে বিভিন্ন ধরনের ডাক্তাররা চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে। সে কারণে দেখবে প্যারালিসিস, তোমরা হয়তো শুনে থাকবে শব্দটা, যে কারোর কিছু একটা স্ট্রোক হয়েছে, তারপরে একটা পোর্শন প্যারালাইজড হয়ে গেছে, বা কারোর কোনো একটা অ্যাক্সিডেন্টে কোমরে লেগেছিল, সেখান থেকে তার হয়তো কোনো একটা লোয়ার পোর্শন, দুটো পাই হচ্ছে গিয়ে প্যারালাইজড হয়ে গেছে। তো এইগুলো হওয়ার, এটা জন্মগত নয়, জীবনকালে কোনো একটা দুর্ঘটনার ফলে সেটা হয়তো তৈরি হয়েছে কোনো একটা অসুস্থতার কারণে। কিন্তু তা সত্ত্বেও রক্ত যাচ্ছে সেই প্রত্যেকটা কোষে, কিন্তু নিউরনের মাধ্যমে যে বার্তাটা যাওয়া স্নায়ু কোষের মাধ্যমে সেইটা পৌঁছচ্ছে না। তার ফলে সংকোচন প্রসারণ সেইগুলো হচ্ছে না ঠিক মতো। তো এই প্রত্যেকটারই কোষের চক্রের হচ্ছে গিয়ে বা কোষ বিভাজনের একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে। আমরা এখন দেখে নেব হিস্ট্রি অফ ডিসকভারি অফ সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। তোমরা প্রত্যেকেই জানো, এটা শুনেছো, 1665 হচ্ছে গিয়ে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। এটা তোমাদের বইতে দেখলেই তোমরা পাবে বিভিন্ন জায়গায়। তারপরে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 200 বছরের কাছাকাছি সময় লেগে গিয়েছিল, যেখানে হচ্ছে গিয়ে কোষ বিভাজনের মাধ্যমেই যে কোষের সৃষ্টি হয়। প্রশ্নটা ছিল তাহলে এই যে কোষগুলো যেটা রবার্ট হুক দেখেছিলেন, মৃত কোষ হলেও পরবর্তীকালে সজীব কোষও কিছু, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি তাহলে কোষগুলো তৈরি হচ্ছে কিভাবে, এর উপরে প্রচুর গবেষণা করেছিলেন বিজ্ঞানীরা 200 বছর ধরে। বিভিন্ন 200 বছর মানে ভাবো কত জেনারেশন। এক একজন এক একজনের কেরিয়ারে হয়তো 30 থেকে 40 বছর তারা গবেষণা করতে পারে। তোমরা যদি পড়াশোনা করে গবেষণার জগতে ঢোকো, তোমাদের বয়স ততদিনে হয়তো হয়ে যাবে 20 বছর বা 25 বছরের কাছাকাছি।
তারপর থেকে তোমরা যদি আরো 30-40 বছরও হচ্ছে কি বা 50 বছর গবেষণা করো, তাহলে কি 200 বছর, ভাবো কতগুলো প্রজন্মের কতগুলো বিজ্ঞানী হচ্ছে কি সেটার পেছনে হচ্ছে গিয়ে তাদের মস্তিষ্ক, তাদের গবেষণা, তাদের ডেডিকেশন ছিল। কিন্তু প্রায় 200 বছর বাদে আলটিমেটলি গিয়ে জানা গেল যে কোষ কিভাবে বিভাজিত হয়, মানে কোষ বিভাজনের মাধ্যমেই কোষের সৃষ্টি হয়। ওটা অন্য কোথা থেকে চলে আসে না হঠাৎ করে। একটা কোষ থেকে দুটো কোষ, অন্য কোষটা কিভাবে আসছে সেইটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপরে কোষ বিভাজন যখন নিয়ে একটা ধারণা পাওয়া গেল, তখন জানা গেল যে কোষ বিভাজনের পদ্ধতি বিভিন্ন কোষে বিভিন্ন রকমের। তার মধ্যে একটা কোষ বিভাজন পদ্ধতির নাম মাইটোসিস। সেরকম অন্য আরো দুটো পদ্ধতি আছে, যেটাকে একটাকে বলা হয় অ্যামাইটোসিস, একটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যেটা স্নেইডার হচ্ছে গিয়ে বর্ণনা করেছিল, মাইটোসিস। এবং আরেকটা কোষ বিভাজন হচ্ছে মিওসিস। এই কোষ বিভাজন পদ্ধতিগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রায় সমসাময়িক সময় ওয়েইজম্যান মিওসিস বিভাজনটা বর্ণনা করছেন। মাইটোসিস এবং মিওসিস সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম যে কোষ বিভাজন কিভাবে ঘটে। তারও পরবর্তীকালে প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিল। তোমরা একটা ডান দিকের ভিডিও দেখতে পাচ্ছ যে একটা কোষ থেকে কি সুন্দরভাবে হচ্ছে কি দুটো কোষ তৈরি হচ্ছে। এবং মাইটোসিস পদ্ধতিটা স্নেইডার বর্ণনা করেছিল, কিন্তু ওটার নামকরণ হচ্ছে কি মাইটোসিস করেননি। ওটা মাইটোসিস কথাটা প্রবর্তন হচ্ছে তারও কয়েক বছর বাদে হয়েছিল। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে কি আমাদের কোষ তৈরি হয়, যেখানে নিউক্লিয়াস আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রোজোম আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কোষ বিভাজন পদ্ধতিতে। তো এইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, যখন আমরা সেল সাইকেল বা সেল ডিভিশনটা আরো ডিটেলে পড়ব। একটু আগে যেমন বললাম, অবভিয়াসলি তো আমাদের সেল কোষ ডিভিশন বা সেল ডিভিশনগুলো কি কি ধরনের হয়? অ্যামাইটোসিস, যেটা খুবই হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া মানে এককোষী বা জীবেদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা। একটু যারা আমরা কমপ্লেক্স উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের পদ্ধতিটা বেসিক্যালি সেল ডিভিশনটা হয় মাইটোসিস। বেশিরভাগ কোষ আমাদের শরীরে হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে গিয়ে মিওসিস। মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে গিয়ে টোটাল পদ্ধতিটাতে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টে অপত্য কোষ তৈরি হয়, অবশ্যই দুটো ধাপের মাধ্যমে। এবং মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে আমরা কটা কোষ পাই? দুটো কোষ পাই, দুটো অপত্য কোষ। মিওসিস কোষ বিভাজনে একটা জনিত্রী কোষ থেকে দুটো কোষ বিভাজন পদ্ধতিতে লাস্টে গিয়ে আমরা হচ্ছে গিয়ে 4টে অপত্য কোষ পাই। কিন্তু এইখানে মাইটোসিস পদ্ধতিতে যে ক্রোমোজোম সংখ্যা থাকে, যদি আমরা সেই ক্রোমোজোম সংখ্যাটাকে এন দিয়ে ডিনোট করি, স্মল লেটারের এন, অপত্য কোষের মধ্যেও এক্স্যাক্টলি সেই সমসংখ্যক ক্রোমোজোমেরই কোষটা তৈরি হয়। কিন্তু মিওসিস কোষ বিভাজনের যে এনটা রইল, সেটা 100 হতে পারে, সেটা 50 হতে পারে, সেটা 60 হতে পারে, যা কিছু হোক ক্রোমোজোম সংখ্যা, সেই কোষটার সেই ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে গিয়ে ঠিক অর্ধেক হয়ে যাবে, n/2। এই যে 4টে অপত্য কোষ, সেই 4টে অপত্য কোষের মধ্যে কি হবে? ক্রোমোজোম সংখ্যা, তার কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা মিওসিস কোষ বিভাজনে অর্ধেক হয়ে যায়। তাহলে আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? এনিওয়ান? আমরা যারা মানুষ, হাতি, কুকুর, বেড়াল, সবার ক্রোমোজোম সংখ্যা আলাদা আলাদা। মানুষের ক্রোমোজোম সংখ্যাটা আশা করি তোমরা জানো। কেউ জানো? এনিওয়ান? আমাদের মানুষের শরীরের বেশিরভাগ কোষ, শুধুমাত্র শুক্রাণু বা ডিম্বাণু বাদ দিয়ে সমস্ত কোষে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? কত? 46। ওকে, কারেক্ট। 46টা ক্রোমোজোম থাকে, বা যেটাকে বলা হয় 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমটা মিওসিসের ফলে কি হয়, সেটা হচ্ছে কি এখানেও জনিত্রী কোষেও 46 থাকে, 46টা ক্রোমোজোম।
ছেচল্লিশটা ক্রোমোজোম থেকে 46, কিন্তু এখানে হয়ে যায় সেটা 23টা ক্রোমোজোম। 46 থেকে কি তৈরি হয়ে যায়? 23টা ক্রোমোজোম যুক্ত কোষ তৈরি। এটা কোন ধরনের কোষে হয়? মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন সাধারণত জনন কোষে হয়। ওকে, উদ্ভিদের ক্ষেত্রে রেণুতে দেখা যায়, বা প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে কি শুক্রাণু এবং ডিম্বাণুতে দেখা যায়। ঠিক আছে, এই মিওসিস কোষ বিভাজনটা দেখা যায়। তো নেক্সট আমরা এই যে কথা বলছিলাম, তাহলে কোষ বিভাজনের যে ভাগগুলো, বিভিন্ন ধরনগুলো কি কি? দোয়ারবাসিনী আবার মাইক্রোফোনটা অফ করে দিতে পারো বলার পরে। মাইকের যে সুইচটাকে নামিয়ে দাও, তাহলেই হয়ে যাবে, তোমরা যে মাইকটাতে কথা বলছো বলার পরে। ওকে, সোম্যাটিক সেল ডিভিশন বা সোমা মানে কোষ দেহ। সেখানে কি হয়? প্রথমে মাইটোসিস হয়, তারপরে সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস শব্দটার মানে কি? হোয়াট ইজ সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মাইটোসিস হচ্ছে কি বেসিক্যালি নিউক্লিয়ার বিভাজন, সেখান থেকে নিউক্লিয়ার বিভাজনটা অবভিয়াসই তার পরবর্তীকালে সেটা সাইটোপ্লাজমও বিভাজিত হবে, না হলে হচ্ছে কি অপত্য কোষটা তৈরি হবে না, পূর্ণ পাতা পাবে না। তাহলে দুটো জেনেটিক্যালি আইডেন্টিক্যাল সেল হচ্ছে কি তৈরি করে। জেনেটিক্যালি আইডেন্টিক্যাল মানে একদম সেম দেখতে, জেনেটিক্যালিও সেম, সেরকম কোষ তৈরি হয় তার ভেতরে যা উপাদান রয়েছে। সেই তুলনায় রিপ্রোডাক্টিভ কোষ বিভাজন কি হয়? মিওসিস হয়, তার সাথে সাইটোকাইনেসিস হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়, যেখানে নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য নিউক্লিয়াস ইজ রিডিউসড বাই হাফ। যেখানে ক্রোমোজোম সংখ্যা নিউক্লিয়াসের মধ্যে কি হয়? অর্ধেক হয়ে যায়। যেটার কথা একটু আগে বলছিলাম, কি হবে? n/2 হয়ে যাবে, বা আমাদের যদি 2n থাকে তাহলে হচ্ছে কি n হয়ে যাবে। ওকে, তো দিস ইজ অল ফর টুডে, আজকের জন্য। আজকে বিবেক বিশালের একটা মিটিংও রয়েছে পরবর্তীকালে তোমাদের হেডমাস্টার বা প্রত্যেকটি স্কুলের সাথে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ক্রোমোজোম এবং ডিএনএ এর গঠন নিয়ে। প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা একটুখানি বইতে ক্রোমোজোমের ছবিটা বা ক্রোমোজোম বা ডিএনএ এর ছবিটা একটুখানি চোখে দেখে এসো, অ্যাটলিস্ট লাইনগুলো না পড়া হলেও, কিন্তু একটু দেখে এসো, তাহলে আমরা পরের দিনকে ক্রোমোজোম এবং ডিএনএ নিয়ে আলোচনা শুরু করব। ওকে, দিস ইজ অল ফর টুডে। কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি ডাউট? যদি না থাকে তাহলে দিস ইজ অল ফর টুডে। আমি প্রত্যেকটি স্কুলের স্যার বা ম্যাডামদেরকে রিকোয়েস্ট করবো একটুখানি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য। নেক্সট ক্লাস থেকে আমরা ডিএনএ এবং ক্রোমোসোমের গঠন নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।